সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আইএফআইসি নিবেদিত এই সময়ের আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাহেদ চৌধুরী আপনাদের সঙ্গে আছি। এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজকে কয়েকটি বিষয় আছে। আমরা বাংলাদেশের রাজনীতিতে এনসিপির উত্থান এবং এনসিপি সাম্প্রতিক সময়ে তাদের তৎপরতা বাড়াচ্ছে, বিভিন্ন দল থেকে লোকজন তাদের দলে ভিড়াচ্ছে, এই নিয়ে আমরা আলাপ করব। এর বাইরে আন্তর্জাতিক অঙ্গনে বিষয় আছে এবং ডিসি সম্মেলন সমাপ্ত হয়েছে এবং প্রতিবেশী ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফলের পর ওইখানকার পরিস্থিতি, ভারত বাংলাদেশ সম্পর্ক, রিলেশন, এই নিয়ে আমরা কথা বলবো। কথা বলার জন্য আমাদের স্টুডিওতে দুজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত রয়েছেন। আমার ঠিক বামে রয়েছেন ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব এনসিপি। আপনাকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আরও রয়েছেন রেজাউল করিম রনি, সম্পাদক জবান। আপনাকেও এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানটা শুরু করতে চাই যেমনটি আমরা শুরুতে বলছিলাম। তাইলে ফরিদুল হক, আপনাকে দিয়ে একটু শুরু করি। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে এনসিপি তার সদস্য সংখ্যা বাড়ানোর একটা উদ্যোগ নিয়েছে এবং প্রায় প্রতিদিনই কেউ না কেউ কোনো সময় এটা বড় আকারে, কোনো সময় ছোট আকারে বিভিন্ন দলের লোকজন এনসিপিতে জড়ো হচ্ছেন, যোগ দিচ্ছেন। এবং জামাতের সাথে আপনাদের যে নির্বাচনী ঐক্য ছিল এবং ঐক্যবদ্ধভাবে আপনারা নির্বাচন করেছিলেন, এখন একটা কথা আসছে যে তাইলে কি এই ঐক্য টিকে থাকবে? কারণ আপনারা স্থানীয় সরকার নির্বাচন আলাদাভাবে করার ঘোষণা দিয়েছেন। সব মিলে যদি এনসিপির অবস্থানটা বলেন। জি, ধন্যবাদ। সব মিলিয়ে বলতে গেলে যেটা হয়েছে যে নির্বাচনের পরে, সরকার গঠন হওয়ার পরে 2-2.5 মাস পার হলো। আমি মোটা দাগে আমরা যেটা ফিল করছি সেটা হচ্ছে যে আমাদের সবার মধ্যে এক ধরনের আক্ষেপ কিংবা ধরেন না পাওয়ার একটা বেদনা কিংবা হতাশা তৈরি হয়েছে। মানে আমরা ফিল করতেছি যে আমরা যা চাইছিলাম, জুলাইয়ের মধ্যে দিয়ে আমাদের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সেই আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না কিংবা হয়নি, কিংবা আমরা যেই পথে হাঁটা শুরু করছিলাম কখনো কখনো সম্ভবত আমরা আবার উল্টো পথে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করা হচ্ছে আমাদেরকে। তো এইটা কিন্তু জুলাইয়ের মধ্যে দিয়ে আমাদের যে রাজনৈতিক যে বিরাট উত্তরণ ঘটেছে আমাদের জনগোষ্ঠীর মধ্যে, বিশেষত যারা অনেক নতুন মানুষ রাজনীতির প্রতি আগ্রহী হয়েছে, রাজনীতিতে এগিয়ে এসেছে, তারাও মনে করতেছে যে এখন সরাসরি হয়তোবা তারা রাজনৈতিক দলের সাথে ছিল না, কিন্তু এখন মনে করতেছে যে না, রাজনৈতিক দলে যুক্ত হতে হবে, যুক্ত হয়ে এই কাজটাকে এগিয়ে নিতে হবে, সংঘবদ্ধ হতে হবে। সংঘবদ্ধ না হলে, ঐক্যবদ্ধ না হলে আমরা যেটা আমরা করতে চাই, যে বাংলাদেশ আমরা তৈরি করতে চাই, সেটা আমরা পারবো না। সেই জায়গাটা ধরেন ব্যাপকভাবে তৈরি হয়েছে। এই জায়গা থেকে ঠিক উদ্যোগ নিয়ে করা হয়েছে ব্যাপারটা এরকম না, পরিস্থিতি এরকম তৈরি হচ্ছে ক্রমেই যে প্রচুর মানুষ আসলে এনসিপির সাথে যুক্ত হতে চাচ্ছে, আগ্রহ প্রকাশ করছে। আমরা বরঞ্চ আমাদের জন্য অন্যান্য, আপনাদের প্রতি এই আগ্রহটা জন্মার কারণটা কি? মানে আপনারা বিশেষ কি এমন করতে পেরেছেন যে যেটার জন্য লোকজন খুব দলে দলে আপনাদের দিকে ভিড়তে চাচ্ছে? আমি যেটা বলবো যে জুলাইয়ের মধ্যে দিয়ে যে নতুন রাষ্ট্রের দিকে যাওয়ার যে আকাঙ্ক্ষা আমাদের তৈরি হয়েছিল, সংস্কারের যে কমিটমেন্ট এনসিপি করেছে, সেই জায়গাতে এনসিপি ক্রমাগত কনসিস্টেন্টলি সে এই জায়গাটাতে নিজেকে ধরে রেখেছে এবং অন্যান্য দল কম বেশি এই জায়গা থেকে সরে গিয়েছে। এবং অন্যান্য দলের মধ্যে কি জামাতও আছে? সরকার হচ্ছে গিয়ে প্রধানত সংস্কার প্রশ্নে সরকার প্রধানত অনেক ধরনের গড়িমসি তৈরি করেছে। এবং সর্বশেষ অধিবেশনের মানে সংসদ অধিবেশনের একদম শেষ দিন স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বললেন, এটা বলার পরে তো আর বোঝাই যাচ্ছে যে ওনারা হয়তো আর কিছুই করবেন না। কারণ প্র্যাকটিক্যালি যদি আপনি চিন্তা করেন, জুলাইয়ের পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে সংস্কার যাত্রাগুলো শুরু হয়েছিল, একটাও ধরেন আর এখন কন্টিনিউ নেই, প্রায় সবগুলোই থামিয়ে দেওয়া হয়েছে। এবং যা যা কমিটমেন্ট করা হয়েছিল প্রায় কোনো কমিটমেন্টই রাখা হয়নি।
তো স্বাভাবিকভাবে, এবং আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশ রাষ্ট্র যেখানে ছিল ঠিক এখন সেখানেই আছে, শুধুমাত্র কিছু ব্যক্তি পরিবর্তন হয়েছে, দল পরিবর্তন হয়েছে, মাঝখান থেকে আমাদের একটা বিরাট বড় ত্যাগ কিন্তু দিয়ে আসতে হয়েছে, বিরাট রক্ত, অনেক রক্ত, অনেক কিন্তু আমরা সংগ্রামের তো পরে। প্রধানমন্ত্রী এবং সরকারি দলের লোকদের মুখ থেকে বারবারই শুনছি যে আমরা জুলাই সনদ সংস্কারের যে মূল ভিত্তি, যেটার উপর বেস করে সংস্কারটা সব দল ঐক্যবদ্ধ হয়েছে, যে আমরা এটা অক্ষরে অক্ষরে দাড়ি কমা সেমিকোলন সহ বাস্তবায়ন করব, এটা তো সর্বশেষ দিনে এটা উনি ওনারা বলেছেন। 2 মাস যাবত এটা বলেছেন, সেই দিন বলেছেন। কিন্তু এটা কি আপনারা বিশ্বাস করছেন না যে এটা করবেন বলে? না, আমাদের বিশ্বাসের প্রশ্ন না, ওনারা 2 মাস যাবত এটা বলেছেন। শেষ দিন হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন যে আমরা জুলাই সনদে স্বাক্ষর করতে, প্রধানমন্ত্রী বক্তৃতায় আমরা বলেছেন জুলাই সনদে স্বাক্ষর করতে বাধ্য হয়েছিলাম, নাহলে নির্বাচন দেওয়া হতো না। তো শেষ দিন এটা বলার মানে হচ্ছে যে এটা আমরা তখন করছিলাম, এটার এখন আর তেমন গুরুত্ব নেই, এখন আমাদের কাছে রাষ্ট্র ক্ষমতা আছে, আমরা আমাদের মতো করে আচ্ছা, আপনার কাছে এইভাবে পড়ার সুযোগ আছে। আচ্ছা, আপনার কাছে আবার আসবো। অলরেডি ওনারা যা যা করেছেন তাতে এইভাবে পড়াটাই, আপনি এর বাইরে আর কি দেখবেন? এর বাইরে তো আমরা কিছু দেখতে পাচ্ছি না। এমন একটা পরিবর্তন সিগনিফিকেন্টলি দেখান যে একটা পরিবর্তন করেছে, তাহলে আমরা ধরেন করতে পারবো, মানে আশ্বাস রাখতে পারবো কিংবা আস্থা রাখতে পারবো যে আচ্ছা পরিবর্তন শুরু হয়েছে। একটাও আমি দেখতে পাই না। আচ্ছা, আপনার কাছে আবার ফিরবো। রেজাউল করিম রনি, উনি অনেকগুলো বিষয়ে উত্থাপন করেছেন, আপনি এর কতটুকু এর সাথে একমত যে মানুষের আক্ষেপ থেকে মানুষ, মানে সরকারি দল কিংবা তাদের প্রতি এক ধরনের অনাস্থার সৃষ্টি হয়েছে, যে কারণে এনসিপির প্রতি মানুষ আগ্রহী হচ্ছে, দলে দলে যোগ দিচ্ছে। আরেকটা যে ওনারা কিছুই করবেন না সংস্কার নিয়ে, আসলেই কি সরকারি দল কিছুই করবে না? আপনার কি মনে হয়? জি, ধন্যবাদ যে যেখান থেকে আমাদের দেখছেন এবং শুনছেন, এবং সম্মানিত সহ আলোচক, ওনার সাথে আমি 100% একমত। সংস্কার হলো ওনাদের এজেন্ডা, বিএনপির এজেন্ডা সংস্কার না, বিএনপির এজেন্ডা হলো পুনর্গঠন, দেশ পুনর্গঠন। সো আমি সেদিক থেকে ওনার বক্তব্যের সাথে 100% একমত। এখানে রাজনীতিটা আলাদা। সংস্কারকে কেন্দ্র করে এনসিপি, জামাত, জোট এরা রাজনীতি করবে, এটা তাদের যার যার পলিটিক্যাল লাইন অফ অ্যাকশন আলাদা হয়। তো বিএনপির তো এটা করতে হবে এমন কোনো কথা নেই, বরং তাদের পলিটিক্সে তারা বিএনপিকে টেনে আনতে চাচ্ছে, যে এইটা খুব ইন্টারেস্টিং ফেনোমেনা। তো বিএনপির পলিটিক্সটা কি? বিএনপি একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি, জনগণের কাছে তার কতগুলো কমিটমেন্ট সে অনেক দিন যাবত করে আসতেছিল, এবং 18 বছর ধরে একটা লম্বা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ভোটাধিকার প্রতিষ্ঠার আপনার মধ্য দিয়ে একটা নির্বাচনের পরে জনগণ তাকে দায়িত্ব দিছে, এবং দায়িত্ব দিছে কি? তার একটা নির্বাচনী ইস্তেহার দেখে। সেই নির্বাচনী ইস্তেহারে সে জুলাই সনদ, সংস্কার, পুনর্গঠন, তার প্রকল্পগুলো বিস্তারিত বলেছে। সেই অনুযায়ী সে পালন করার জন্য নেমে যাচ্ছে। সে কৃষকদের জন্য যা যা করা দরকার, প্রথম পদক্ষেপটা কি নিয়েছিল সরকার? প্রথম পদক্ষেপ হলো কৃষকদের 10,000 টাকা ঋণ সহ, সুদ সহ 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুব। সংখ্যাটা কত? প্রায় 12 লাখ। এটা একটা সিগনিফিকেন্ট ঘটনা বাংলাদেশের ইতিহাসে, এন্টার ইতিহাসে। সো এখন এগুলো নিয়ে ঢাকঢোল পেটানোর কিছু নেই। সরকার মানেই হলো খারাপ, এই ন্যারেটিভটা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেছে বিগত ফ্যাসিবাদের কারণে। ফলে এই সরকারের অনেক বড় বড় ভালো ভালো ইনিশিয়েটিভ নিলেও সেটাকে, যেহেতু সরকার মানেই খারাপ, এটা পাবলিক সাইকির মধ্যে আমাদের অভিজ্ঞতার মধ্যে আছে, ফলে এটাকে ডিফেম করা খুব সহজ। হ্যাঁ, আপনার একটা সরকারের বিরুদ্ধে যায় এরকম বক্তব্য সরকার যেটা মিন করে না, সেটাকে প্রচার করা খুবই সহজ, কারণ আমাদের কালেকটিভ মেমোরির মধ্যে সরকার মানে একটা অবিশ্বাস্য জায়গায় খারাপ জিনিস। তো সেখানে একটা এস্টাবলিশমেন্ট, একটা সেন্টিমেন্ট থাকে জেনারেল বাংলাদেশে, রাইট। তো কিন্তু এখন একটা স্ট্যাবিলিটির টাইম, এখন আমাদের একটা পুনর্গঠনের টাইম, এখন আমাদের একটা কনস্ট্রাকশনের টাইম, এখন কোনো এনার্কির সুযোগ নাই। হ্যাঁ, জুলাই সনদের নামে, জুলাই চেতনার নামে কোনো রকম কোনো এনার্কির সুযোগ নেই। আমাদের রুল অফ ল এস্টাবলিশ করতে হবে, এবং কিভাবে এস্টাবলিশ করতে হবে? এস্টাবলিশ করতে হবে একটা নর্মসের মধ্যে দিয়ে। একদিনের জন্য গণ অভ্যুত্থানের পরে সংবিধান স্থগিত হয়নি, ঠিক আছে? বিগত সরকারও সাংবিধানিক ধারাবাহিকতার মধ্যে ছিল, এখন এই সরকারও সাংবিধানিক ধারাবাহিকতার মধ্যে আছে, কিন্তু আমাদের একটা মুজিববাদী কাঠামো, হাসিনাবাদী কাঠামোর বাইরে আবার যেতেও হবে। তারা যাওয়ার প্রক্রিয়াটা কি হবে? লিগ্যাল হইতে হবে। ইললিগ্যাল অথরিটি যখন কোনো কাজ করে, এটা কিন্তু ব্যাকফায়ার করে। ফলে আপনার অথরিটি হইলেই হবে না, আপনার লেজিট হইতে হবে, বৈধ হইতে হবে। এবং সেই বৈধটা আসে কোথায়? একটা কনস্টিটিউশনাল প্রক্রিয়ার মধ্য দিয়ে আসে। এবং কনস্টিটিউশনাল প্রক্রিয়া মানেই হলো একটা ধারাবাহিক ট্রেস থাকে, আনলেস সংবিধান স্থগিত করা হয়। আপনি সংবিধান স্থগিত করে বিপ্লব করতেন, কইরা আপনি যে কথাগুলো বলতেছেন সবগুলোই মানতাম আমরা। আমি তো বলছিলাম আপনারা, এখন দুইটা কোশ্চেন আসে, আপনি এটা বলছেন, আমি এটা শেষ করি পয়েন্টটা বলে। তো ফলে এই রাজনীতি ওনারা চাইলে করতে পারে, কিন্তু এইটা একটা কনস্ট্রাকটিভ পলিটিক্স যারা করবে, এন্ডোর্স করার কোনো সুযোগ নাই, এক নাম্বার। আরেকটা হলো যে যেই
আলোচনাটা এখানে আসলো যে পয়েন্টটা আমি বলতে চাই যে সালাউদ্দিন সাহেবের যে বক্তব্যটা নিয়ে, সালাউদ্দিন সাহেবের এই বক্তব্যটাকে যেভাবে ইন্টারপ্রেট করা হচ্ছে আর সালাউদ্দিন সাহেব যে প্রেক্ষিতে বক্তব্যটা দিয়েছে, দুইটা কি এক জিনিস? দুইটা এক জিনিস না। সালাউদ্দিন সাহেব বিগত আমলের সরকারের কাছ থেকে নির্বাচনটা আদায় করে নিতে হয়েছে সেই ইতিহাস বলতে গিয়ে এই কথাটা বলেছে। এই তার ইতিহাস বলতে গিয়ে বিগত আমলের সেই ইতিহাস তো গেছে, সেই ইতিহাস পার হয়ে একটা নির্বাচনের পরে সরকার গঠন হয়েছে এবং সরকার গঠনের মধ্যে কি কি করবে সেও হা ভোট চেয়েছে, এই জুলাই সনদের জন্য চেয়েছে, যেটা সে স্বাক্ষর করেছে টিপ টিপ বৃষ্টিতে সব দল মিলা, সে হা ভোট চেয়েছে। এখানে তো কোনো প্রতারণা নাই, কোথাও কোনো প্রতারণা নেই। সে বলেছে যে হ্যাঁ আমরা অনেক কিছু মানতে বাধ্য হয়েছি যেগুলো মানা উচিত না, ডেফিনেটলি মানা উচিত হয়নি বিএনপির। যেমন গণভোট কেন মানবে? হয় এখানে সংবিধান সংস্কার, এটা তো আবার জুলাই সনদ স্বাক্ষরের পরে এই জিনিসগুলো হয়েছে, জুলাই আদেশের মাধ্যমে ওইখানে গণভোটের বিষয়টা আসে, যদিও এটা মেনেছে, ওইটা এই কোয়েশ্চনটাই আসছে যে তখন তো এটা আপনারা মেনেছেন। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেনে তো এটাও ছিল যে জুলাই সনদ যেভাবে স্বাক্ষর করেছেন সেভাবে রাজনৈতিক দলগুলো নোট অফ ডিসেন্ট যেভাবে দিয়েছে সেই অনুযায়ী তারা জনগণের ম্যান্ডেট পেলে বাস্তবায়ন করবে। ফলে গোজামিল যেটা আছে সেটা সরকারের তরফ থেকে আছে, সমস্যা যেটা আছে সেটা অধ্যাদেশে আছে, কিন্তু বিএনপি অনেক অসঙ্গতি থাকার পরেও মানতে বাধ্য হয়েছে। এই কথাটাই সালাউদ্দিন সাহেব বলেছে, এই কথা বলতে কোনো সমস্যা দেখি না আমি। অসঙ্গতি তো ছিলই না, কিন্তু আমার প্রশ্ন এখন এইটাই হিস্ট্রি বলতে গিয়ে এটা বললো এবং এটাকে বিএনপি সংস্কার বিরোধী হয়ে গেছে। এই ক্যাসেট তো বাঁচতেছে ছোটবেলা থেকে শুনতেছি, সংস্কার বিরোধী দলকেই তো মানুষ 2/3 মেজরিটি দিয়ে সংসদে পাঠাইছে, তো এইটা তো চলতেছে না আর। ফলে বিএনপির চ্যালেঞ্জটা হলো একটা সুশাসন দেওয়া, জিনিসপত্রের দাম ঠিক করা, ঘুষ ছাড়া চাকরির ব্যবস্থা করা, হ্যাঁ এই আপনার আইন শৃঙ্খলা ঠিক করা, এগুলো বিএনপির চ্যালেঞ্জ। জুলাই দেখেন আরেকটা বাংলাদেশের রাজনীতিতে সংস্কার একটা নেগেটিভ শব্দ, একটা নেগেটিভ ফেনোমেনা। কেন? 111 সময় সংস্কারবাদী হিসেবে এটা গালি হয়ে গেছে। সংস্কার -2 ফর্মুলা এক্সিকিউট করার জন্য আপনি জানেন, আপনি সাংবাদিকতা করতেছেন দাদার আমল থেকে, আপনি জানেন যে এই আপনার সংস্কার ব্যাপারটাকে সামনে আইনা -2 ফর্মুলা এক্সিকিউট করার চেষ্টা করা হচ্ছে। এবং এখন বিগত আমলের এই যেটাকে এনজিও প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বলা হয়, সেখানে যে বিশেষজ্ঞ তাদের আর অসম্মান করতে চাই না, যারা আসছিল তাদের এজেন্ডা নিয়েও কিন্তু এখন প্রশ্ন উঠতেছে। এই যে চুক্তিগুলো তারা যে বাংলাদেশের উপর চাপাই দিল জনগণের, এটা তো শুধু বিএনপির উপর না, এটা বাংলাদেশের উপর চাপাই দিল। এটা তখন ওই সময় তারেক রহমান বলছিল যে আপনারা এমন কোনো চুক্তি, বন্দরের চুক্তি থেকে শুরু করে এই চুক্তি, এমন কোনো চুক্তি করেন না যেটা জাতিকে দীর্ঘমেয়াদে ভোগাবে বা প্রভাব ফেলবে। এরকম চুক্তি করার এখতিয়ার অনির্বাচিত সরকারের নাই। কিন্তু তখন তারা বললো কি না, নির্বাহী ক্ষমতা বলে সরকার যা খুশি তাই করতে পারবে। এই যে ধরাকে সরা জ্ঞান মনে করা, হ্যাঁ এই জন্য তো বললাম যে ইললিগাল অথরিটি। হ্যাঁ আপনার অথরিটি সরকার চাইলে করতে পারে, কিন্তু সেটা লেজিট হয় নাই যে আজকে তার প্রমাণ। কথা তো শুনে না তারা। কিন্তু আমি যে জায়গাতে আপনাকে বারবার আটকাচ্ছিলাম যে যেখানে ফরিদুল হক সাহেব যে জিনিসটা বলছেন যে বিএনপি আসলে সংস্কার সবকিছুই থামিয়ে দেওয়া হয়েছে, মানে একমত করলাম। বিএনপি তো সংস্কারের দল না, বিএনপি পুনর্গঠনের দল। সংস্কার এনসিপি জামাত এনজিওদের এজেন্ডা, বিএনপির এজেন্ডা সংস্কার হবে কেন? বিএনপির এজেন্ডা আলাদা, পলিটিক্সই আলাদা। বাট যেগুলো তারা কমিটমেন্ট করছে, আপনি কি মনে করেন যে যেগুলো স্বাক্ষরিত হয়েছে সেটা বাস্তবায়ন করবে? অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে, না হলে আমরা ধরবো বিএনপি কে। কিন্তু এইটা তারা আস্থা রাখতে পারছে না কেন? আস্থা রাখতে পারতেছে না, আস্থা না রাখার একটা সংস্কৃতি আমাদের এখানে আছে। সরকার মানেই খারাপ, এটা তো বললাম। আস্থা না রাখতে পারাটাই তো স্বাভাবিক, এটাই তো বিএনপির চ্যালেঞ্জ। জনাব রেজাউল করিম রনি, আপনি বলতে চাচ্ছেন, আমরা বিরতিতে গেছিলাম যে এই এনসিপি রাজনীতি সংস্কার এই নিয়ে কথা বলছিলেন। জি, ওইখানে একটা জায়গায় থামলাম আমরা, যে ট্রাস্ট ইস্যু আসলো। জি জি, যে মানুষ ট্রাস্ট করতে পারছে না কেন। দেখেন এখানে গণঅভ্যুত্থানটাকে যদি আমরা পাঠ করি, এই গণঅভ্যুত্থানটার কার নেতৃত্বে গণঅভ্যুত্থানটা হয়েছে? এখানে গণঅভ্যুত্থানের এই জন্য আমি বলছিলাম যে এখানে মাস্টারমাইন্ড আমরা সবাই এবং কেউ না, ক্রেডিট শুধু শহীদদের, জীবিতদের আছে দায়িত্ব। তার মানে এই গণঅভ্যুত্থানের একটা নির্দলীয় এবং সর্বদলীয় চরিত্র ছিল এট দ্য সেম টাইম, রাইট? তাহলে কেন ছিল? বিগত 15-16 বছর তো বিএনপি জামাত অনেক নির্যাতন সহ্য করেছে, অনেকভাবে তাদেরকে হয়রানি, মামলা, গুম, খুন সবই করছে হাসিনা। তারপরেও মানুষ কেন তাদের প্রতি সিম্পাথি হয়ে গণঅভ্যুত্থানে নামে নাই? এই কারণে নামে যে ট্রাস্টের একটা ঘাটতি ছিল, এটা অস্বীকার করা যাবে না। এবং সেই ট্রাস্টের ঘাটতিটা পূরণ করার রাজনীতিটা 5 তারিখের পরে করতে হবে, সব রাজনৈতিক দলের জন্য এটা জরুরি হয়েছে। এখন ট্রাস্ট জিনিসটা খুব ইন্টারেস্টিং। এটা ফ্রান্সিস ফুকুয়ামার একটা বিখ্যাত বই আছে ট্রাস্ট নামে। সেখানে ট্রাস্ট জিনিসটা কিন্তু বায়বীয়, মানে বিমূর্ত, এটা দেখা যায়। আপনি আমার ট্রাস্ট করেন, এটা বিশ্বাস, কিন্তু বিশ্বাসটা অর্জন হয় কতগুলো ধারাবাহিক প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে, এটার একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে।
হুট করে কেউ কাউকে উপর trust রাখতে আজকে পারবে না। ফরিদ এখানে এসে বৈশা বললেন আপনি তারা বিশ্বাস করে ফেলবেন, এটা হয় না। হ্যাঁ, এটা কোনো জায়গায় এরকম হয় এরকম না। হয়। এটা তার একটা জেনিওলজি লাগে, আপনি জানেন যে আচ্ছা ও সকালে এরকম, বিকালে এরকম, তাইলে দুপুরে এরকম। বিএনপির কি অতীতে এখন এরকম আমি বলি- কাণ্ড আছে যে কারণে ট্রাস্ট করতে পারছে না তারা? এখন আমি বলি বিএনপি না, সরকার। সরকার জি এখন বিএনপি কে মানুষ ট্রাস্ট করছে বইলাই বিএনপি কে মানুষ ভোট দিয়ে ক্ষমতা আছে। কি সে ট্রাস্টটা? বিএনপি বলছে আমি ভোটাধিকার নিশ্চিত করতে চাই। জি কারণ তাকে 5 তারিখে যখন ক্ষমতা সাধলো নাহিদ ইসলামরা জাতীয় সরকার গঠন করে, জি হ্যাঁ, তারেক রহমানের নেতৃত্বে করার অফার দিল, তারেক রহমান তো নাই বলছে নির্বাচন দেন 90 দিনের মধ্যে, জনগণ যারা ভোট দিবে সে আসবে। মানুষ কিন্তু এটা মনে রাখছে যে সে তো 5 তারিখের পর সবচেয়ে বড় দল, ক্ষমতা দখল করলে আপনি কি করতেন? সবাই মেনে নিয়েছিল, সবাই ধরে নিয়েছিল বিএনপি এখন দেশ চালাবে। কিন্তু সেখানে সে এই যে অপেক্ষা করলো জনগণের ভোটের জন্য, মানুষ এটা দাম দিচ্ছে। তার মানে সে 18 বছর ধরে বলতেছে ভোটাধিকার ভোটাধিকার, এখনো সে এটা বলতেছে, সুযোগ পেয়ে ক্ষমতা নিল না, ট্রাস্ট অর্জন হইল। কিন্তু সরকার মানে যেহেতু খারাপ, যেটা আগে আলোচনা করলাম, ফলে সরকারের অনেক ভালো ভালো কাজ, প্রশংসাযোগ্য অবস্থান আছে, অনেক ক্রিটিক্যাল অবস্থা, যুদ্ধ, হাম, হ্যাঁ, তেলের সংকট, এগুলোর পরেও অনেক কিছুতে সরকারের কিছু ফেইলিয়রও আছে, কিন্তু আবার অনেক পজিটিভ দিকও আছে। সে রিয়েলি প্রান্তিক না 2 মাসের মধ্যে আপনি সবকিছু মূল্যায়নও করতে পারবেন মূল্যায়ন না, তারপর আড়াই মাসের ইনিশিয়েটিভ মধ্যে। গুলো ধরেন, জি, সে initiative গুলো। গরিব মানুষকে গুরুত্ব দিতে চায়, প্রান্তিক ভালনারেবল মানুষকে গুরুত্ব দিতে চায়, সেটা কতখানি পারবে সেটা আমরা আগামীতে মূল্যায়ন করবো, দেখবো আর কি। কিন্তু আমি বলছি ইনিশিয়েটিভের ব্যাপার আছে। এখন তাহলে ট্রাস্ট ব্যাপারটা বা রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে, এখন জামাত, এনসিপি বা যে কারো ক্ষেত্রেই ট্রাস্ট ব্যাপারটা বুঝতে হবে যে জনগণের ট্রাস্টটা তাদের অর্জন করতে হবে একটা ধারাবাহিক নিয়মতান্ত্রিক কর্মসূচির মধ্য দিয়ে। সেই কর্মসূচিতে যদি আপনার পজিশন এক এক সময় এক এক রকম হয়, যে একটা আওয়ামী লীগের লোক বা একটা অন্য দলের লোক, হ্যাঁ, আপনার সাথে আসলে পরে ভালো, অন্য দলে গেলে সে ফ্যাসিবাদের পুনর্বাসনকারী বা দোসর, এটা তো হবে। তারপর একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে আপনার। হ্যাঁ, আপনার পক্ষে গেলে সে ভালো, মেধাবী, নিরপেক্ষ, আর আপনার বিপক্ষে গেলে সে খারাপ, হ্যাঁ, তাকে অকথ্য ভাষায় গালাগালাজ করবেন, তার চরিত্র হনন করবেন। নো, এটা স্ট্যান্ডার্ড না। এটা পজিশন ম্যাটার্স। পলিটিক্সে অলওয়েজ পজিশন ম্যাটার্স। না, আপনি পজিশনটা যদি, যেমন ধরেন এনসিপি যখন নাহিদ ইসলাম যখন বলল যে ইতিহাসের দায় আছে, এমন কারোর সাথে জোটের প্রশ্নই আসে না, এই কথা বলে যদি যখন জোটে গেল, মানুষ কিন্তু আশাহত হয়েছে, মানুষ কিন্তু এনসিপির উপর ট্রাস্ট হারাইছে। এই ট্রাস্ট তাকে উদ্ধার করতে হবে, রাজনীতি করে আবার উদ্ধার করতে হবে তাকে, হ্যাঁ, সে সুযোগ তার আছে। কিন্তু এই যে আঘাতটা মানুষ পাইলো, এই যে মানুষ মোহভঙ্গ হইলো, এই যে জামাত সকালে শরিয়ার কথা বললো, বিকেলে গণতন্ত্রের কথা বললো, মানুষ তো ট্রাস্ট করতে পারলো না। ফলে ট্রাস্ট জিনিসটা অর্জন করতে হয়, যে আমার কথার সামারি হলো, একটা ধারাবাহিক পজিশনের মধ্য দিয়ে। সেই পজিশনটা আপনি অনেক সময় মানুষ ভুল বুঝতে পারে। যেমন আমি এখানে আপনাকে একটু থামাই, খালেদা আমরা জিয়া এতিমের টাকা চোর, এইটা এস্টাবলিশ করার চেষ্টা আওয়ামী লীগ করছে না, কিন্তু সেটাতে এন্ড অফ দ্য ডে এস্টাবলিশ হয়েছে, হয় নাই। তো ফলে রাজনীতির ব্যাপারটা এরকম, একটা ওভারনাইট কিছু হয় না। আপনি ধারাবাহিক একটা কর্মসূচির মধ্যে থাকবেন এবং জনগণের সাথে এঙ্গেজমেন্ট তৈরি হবে। মানুষ প্র্যাকটিক্যালি আপনার অবস্থানের একটা হিস্ট্রি যখন দেখবে, পরম্পরা যখন দেখবে, মানুষ যখন আপনাকে আস্থায় নিতে পারবে, ডেফিনেটলি মানুষ আপনার পরিশ্রম এবং অঙ্গীকারের প্রতিদান দিবে। ফরিদুল হক, আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ নিয়ে আনছেন সিরিয়াসলি। উদাহরণ, অভিযোগ না। আসলে বিশ্বাস ভঙ্গের কারণ করছেন, যে নাহিদ ইসলাম বলেছিলেন যে ইতিহাসের দায় যাদের আছে তাদের সাথে যাবেন না, তাদের সাথে আপনারা নির্বাচনে গেছেন, এর মাধ্যমে আপনারাই আস্থাভঙ্গের কারণ হয়েছেন। না, আমি এরকম মনে করি না। ইতিহাসের দায় ধরেন বিভিন্ন রকমের দায় বিভিন্ন জনের আছে। ইতিহাসের দায় তো এককভাবে কারোর একার না, বিভিন্ন রকমের দায় বিভিন্ন জনের আছে। আপনার এটার জন্য ট্রাস্ট ভঙ্গ হলে তো ধরেন আরো দলে দলে লোক মানে এনসিপির দিকে ঝুঁকতো না, সেটা আমি এর মনে করি না। আমি এটা ধরেন একটা চিন্তা যে হ্যাঁ এরকম হতে পারে, তাহলে তো ধরেন জামাত ইসলামীকে বাংলাদেশে এত মানুষ ভোট দিত না। কারণ একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে জামাতের মধ্যেও তো একটা পরিবর্তন আসছে। জামাত যে সংস্কারের রাজনীতি এখন করছে, জামাতের তো একটা গণতান্ত্রিক রাজনীতি। একটা জামাতকে ধরেন জামাতের মন্তব্য করেছেন, রনি বলেছেন যে আপনারা একবার শরিয়া আইন বলছে জামাত, একবার গণতান্ত্রিক আইনের কথা বলছে। জামাতের ইশতেহারের মধ্যে কোথাও শরিয়া আইনের কথা বলেনি। জামাতের ইশতেহারের মধ্যে কোথাও শরিয়া আইনের কথা বলেনি। জামাতের পলিটিক্যাল ম্যানিফেস্টোর মধ্যে এটা কিন্তু আছে, না, পলিটিক্যাল ম্যানিফেস্টো থাকতে পারে, সেটা ভিন্ন প্রশ্ন। প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে সে কোথায় দাঁড়ায় আছে, এইটা হচ্ছে মূল জায়গাটা। এবং মানে ধরেন একটা ইসলামপন্থী দল যাদের আসলে শরিয়া চাওয়ার কথা, তারা গণতন্ত্র চাচ্ছে, আর যারা লিবারেল ডেমোক্রেসির কথা বলে তারা একটা কর্তৃত্ববাদী ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য প্রতিদিন পার্লামেন্টে দাঁড়িয়ে 2 মিনিটে যেখানে 3 লাখ টাকা খরচ হয় সেখানে অ্যাডভোকেসি করতেছে। সো এটা হচ্ছে বাংলাদেশের পলিটিক্সের আইরনি।
আপনি কি এটা হচ্ছে এখনো মনে বাংলাদেশের করেন যে পলিটিক্সের আইন বিএনপি এবং বাংলাদেশের পলিটিক্সের আইনের কর্তৃত্ববাদী মধ্যে রাজনীতি বিএনপি টিকে রাখার চেষ্টা কর্তৃত্ববাদী করছে? রাষ্ট্র ব্যবস্থাকে টিকে রাখছে, তো সে রেখেছে, অলরেডি আছে, তো এখনো তো কর্তৃত্ববাদী রাজনীতিতে রাষ্ট্র থেকে বের হয়নি বাংলাদেশ। বাংলাদেশ রাষ্ট্র এখনো একটা কর্তৃত্ববাদী স্বৈরতান্ত্রিক রাষ্ট্র। এখানে একটা সংসদীয় স্বৈরতন্ত্র আছে এখন পর্যন্ত। এখনো না, কিন্তু আর্টিকেল 70 এবং 142 এখনো এগুলো বহাল তো- না। এগুলো সব এগ্রিড তো, তারা এগুলো থেকে পরিবর্তন, আপনারা তো নাম দিলেন না। সর্বশেষ তারা তো বললো যে স্পেশাল কমিটি করার জন্য জামাত বিরোধী দলকে আহ্বান জানিয়েছিল এবং তারা এখানে এক সেকেন্ড একটু বলি। 17 সদস্যের একটা কমিটি প্রপোজ করছিল। তো এটা হলে তো কাজ আগানো শুরু No, 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 আমি এটা- এখানে এটা- এক এটা- সেকেন্ড এটা বলি। ওয়ে না, এটা ওটা এক ওয়ে না সেকেন্ড, তো। এক এটা নিয়ে তো আমরা দীর্ঘ ডিবেট তাইলে তো করেছি। আরো দেরি হয়ে গেল না না বিষয়টা? না, এটা নিয়ে আমরা দীর্ঘ ডিবেট করেছি, তো এটা নিয়ে দীর্ঘ ডিবেট করে আমরা একমত হয়েছি। জি। এবং সেই একমতের মধ্যে বিএনপিও ছিল। বিএনপি সবচেয়ে বড় স্টেক হোল্ডার, তো আমরা না, যে একমত হয়েছি BNP তো জাতীয় তারা- ঐক্যমত কমিশনে আমরা যে একমত হলাম। না, ওখানে তো বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা কোন পর্যায়ে সংবিধান সংস্কার আপনি রেকর্ড করেন, সংবিধান সংস্কার আপনি রেকর্ডগুলো দেখেন। গণভোটে আপনি কি চাচ্ছেন? গণভোট কি জন্য গণভোট? না, ডিবেট আপনি আছে এখানে জুলাই বলা আছে। সনদ এবং ভোট। না না না, সনদে তো সংস্কার পরিষদের গণভোটে কথা তো নাই। আমরা একমত হয়েছি না। গণভোটে তো আমরা একমত হয়েছি। গণভোটের মধ্যে দিয়ে আপনি কি পাচ্ছেন? গণভোটে যে আমাদের একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার লাগবে, কনস্টিটিউয়েন্ট পাওয়ার ছাড়া যে আমরা সংবিধান পরিবর্তন করতে পারবো না, কেননা সংবিধানের মৌলিক সংস্কার করা লাগবে। এগুলো তো ছিল প্রশ্ন। কি কি বিষয় 1 মিনিট উনি বলতে চাচ্ছেন, উনি বলেন। দেখেন, এটা এখানে ফরিদ যে কথাটা বলল, এটা আমি বিনয়ের সাথে আপত্তি জানাচ্ছি। আমরা এখন একটা কর্তৃত্ববাদী ব্যবস্থায় আছি, এটা বলার মধ্য দিয়ে গণ অভ্যুত্থানকে অস্বীকার করা হয়। 5 তারিখে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কর্তৃত্ববাদের অবসান হয়েছে। যদি আপনি এটা না মানেন, তাহলে এত এত মানুষের জীবন পঙ্গুত্ব বরণ, এটার কোনো রকম কোনো রিকগনিশন থাকে না। না, আর একটা এখন নির্বাচনটা যদি সুষ্ঠুবাদ হয়ে থাকে, এটা তো একটা বড় বড় ধরনের পরিবর্তন, এবং যে এই আপনি নির্বাচন এটা অবাধ সুষ্ঠু হয়েছে, সাধারণ- এটা দেশি বিদেশি আচ্ছা, সমস্ত বিশেষজ্ঞ বলেছে। আচ্ছা, ওনার বলার সময় আপনি পরে বলেন। না, করতে পারবো। না, না, আমি না, বলি, এটা শেষ উনি করেন। বলতেছে রাষ্ট্রীয় ব্যবস্থার দিক থেকে। আচ্ছা। সেই ব্যবস্থাপনা পরিবর্তনের ধারাবাহিকতার একটা পার্লামেন্টারি অবস্থার মধ্যে দেওয়া হয়, এটা একটা। আরেকটা হলো, আমি আপনার কাছে আসি, আরেকটা ওনার পয়েন্ট বলে কথাগুলো শেষ করি। করেন। জি। গণভোটকে নিয়ে, গণভোটের ব্যাপারে একটা মিসকনসেপশন তৈরি করার চেষ্টা করা হচ্ছে। গণভোটে কখনোই কোনো কনস্টিটিউয়েন্ট পাওয়ার তৈরি হয় না। এই সমস্ত ফরাদ মাজার রিত্রামি বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করছে। শুধুমাত্র কনস্টিটিউয়েন্ট পাওয়ার তৈরি হয় বিপ্লবের মধ্য দিয়ে। কোনো গণ অভ্যুত্থানের মধ্যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার গণভোটের মধ্যে দিয়ে হয় না। গণভোটের মধ্যে দিয়ে জনসম্পৃক্ততা যাচাই হয়। কেননা একটা নির্বাচিত পার্লামেন্টকে, বারবার বলছে এই কথাটা, আবারও বলতে হচ্ছে, একটা নির্বাচিত পার্লামেন্টকে মানুষ নির্বাচিত করে সমস্ত বিষয়ের আইন প্রণয়ন করার এখতিয়ার দিয়ে 5 বছরের জন্য। আর গণভোট অনুষ্ঠিত হয় একটা বিষয়ের জন্য, মানে সনদ বা জুলাই সনদ। আচ্ছা, আমি ওনার কথাগুলো ফলে শুনে আসি, আপনার এই গণভোটকে যখন আপনি পার্লামেন্টের চেয়ে সুপ্রিম মনে করবেন, সুপিরিয়র মনে করবেন, তার মানে আপনি পার্লামেন্টারি ডেমোক্রেসিকে আন্ডারমাইন করছেন। 3 নাম্বার হইলো, আজকে যে লজিকটা দিল এখানে ফরিদ ভাই, আমি শুনে আশ্চর্য হয়ে গেলাম। এই একই লজিক বিজেপি পশ্চিমবঙ্গে দিছে। আচ্ছা, আমরা আসবো এই তৃণমূল, আলোচনায়। আমরা ওনার কথাটা শুনে আসি। আপনার sorry, পশ্চিমবঙ্গে বলেন। আসবো, প্লিজ আপনার কথার মাঝখানে উনি না, ঠিক আছে, মানে পার্লামেন্টারি ধরেন, পার্লামেন্টে যখন যে দল ক্ষমতায় যায়, বাংলাদেশের পার্লামেন্টের এটা একটা খুব ইন্টারেস্টিং ঘটনা, যে যখন যে দল ক্ষমতায় যায় তাদের কাছে পার্লামেন্ট খুব সুপ্রিম মনে হয়। এটা খুব ইন্টারেস্টিং। কেন? কারণ হচ্ছে যে পার্লামেন্টে আর্টিকেল 70 আছে। আর্টিকেল 70 অনুযায়ী ধরেন পার্লামেন্ট যে কোনো কিছু আইন প্রধানমন্ত্রীর ইচ্ছায় তৈরি হয়। প্রধানমন্ত্রীর ইচ্ছার বাইরে এখানে ভোট দেওয়ার কারোর কোনো সুযোগ নাই। ধরেন আমি একটা জাস্ট একটা উদাহরণ দিই। এগুলো তো সনদের ভিতরে আছে এবং এগুলো তো এগুলো সনদের নিয়ে এখন পর্যন্ত কোনো সনদের বিতর্ক ভেতরে সৃষ্টি হয় নাই। এগুলো না না, এগ্রিড পয়েন্ট আমি কেন বলছি, কারণ এগুলো এখন পর্যন্ত ওইখানে আছে, তো চেঞ্জ হয় নাই। তো আমি ওই জায়গাটাতে না, প্রশ্নটা সেটা তো করছি। চেঞ্জ করার জন্য আপনি তো তারা এখন বলছিল, আমি ওই কমিটি করা প্রশ্নটাই হচ্ছে। বলছি, খেয়াল করেন। জি, জি। এখানে ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে গিয়া, আমি বলছি একটা রাষ্ট্র কাঠামো আছে, আপনার কর্তৃত্ববাদী কাঠামো, এটার এগেইনস্টে উনি গণ অভ্যুত্থানকে দাঁড় করাই দিয়েছেন। কর্তৃত্ববাদী কাঠামোর বিরুদ্ধেই তো গণ অভ্যুত্থান হয়েছে। কেন কর্তৃত্ববাদী দাঁড় করাবো না? কাঠামোর বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে। আপনি কাঠামো কি চেঞ্জ করছেন? তাহলে আপনি নির্বাচনে গেলেন কেন? না না, সংবিধান মানলেন কেন? নির্বাচন কি কাঠামো চেঞ্জ কিনা? যদি তাহলে আপনি নির্বাচন এই যে right, যদি গুরুত্বপূর্ণ নির্বাচন point, হ্যাঁ। কাঠামো চেঞ্জ হয়, তাহলে এটা নিয়ে কোনো বিতর্ক নেই। আচ্ছা। নির্বাচন করার পরে একটা ধরেন 73 সালে আওয়ামী লীগের যে পার্লামেন্ট, এটা নির্বাচিত পার্লামেন্ট ছিল না? 75-এর যে পার্লামেন্ট, নির্বাচিত পার্লামেন্ট না? ও বাকশাল করছে না 6 মিনিটে? ওকে সংবিধান বাধা দিছে? আপনার এই 2011-তে যখন শেখ হাসিনা 50 সংশোধনী করে, 13 সংশোধনী বাতিল করার জন্য, ও নির্বাচিত পার্লামেন্ট না? ওরে বাধা দিছে? দিতে পারে না। তো ওই বাধা দেওয়ার জায়গাটা নাই বিধাই তো আমরা এটাকে কর্তৃত্ববাদী বলতেছি, এবং এটা একটা সংসদীয় স্বৈরতন্ত্র।
এবং যদি আপনি মনে করেন যে ওইটা তো আরেকটা বড় ডিবেট, আপনি বাধা দেওয়ার জায়গায় আপনি যাই করেন না কেন, না না যাই করেন না 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 এই ডিবেট না, এই ডিবেটে তো 15 অ্যামেন্ডমেন্ট করছিল যে আপনি করতে পারবেন না। এই ডিবেট, এটা আমি বলছি, এই ডিবেট অলরেডি পৃথিবীতে বহু জায়গায় সলভ হয়ে গেছে। আমি এটা নতুন কিছু বলছি না, অলরেডি এটা সলভ পৃথিবীতে। চেকস এন্ড ব্যালেন্স নামে একটা কথা আসছে না পৃথিবীতে, গণতন্ত্রে আছে না, এটা তো আমরা মানি। আপনার এখানে চেকস এন্ড ব্যালেন্সটা কোথায়? আমরা তো কি চাইছি? চেকস এন্ড ব্যালেন্স চাইছি। আমরা চাইছি ইনস্টিটিউশনগুলো স্বাধীন হবে, ইনস্টিটিউশনগুলো যাতে নির্বাহী বিভাগে নজরদারি করতে পারে। এটা তো খুব বেশি চাওয়া না। এটা কি এই কাঠামোটা কি আগের মতো আছে নাকি আপনি পরিবর্তন দেখতে পান? প্রশ্নটা আপনি নিজের কাছে নিজে না, পরিবর্তন করতে চাচ্ছে, তারা তো বলতেছে একটু করবে। কোথায় যাচ্ছে পরিবর্তন? গণভোট মানে জুলাই সনদ এবং গণভোটের এই দুই জায়গার মধ্যে, জুলাই আদেশ, এই দুইটার মধ্যে যে ডিফারেন্স, এটা নিয়ে তো মেল ডিবেট তো এখানে। জুলাই সনদ প্রশ্নটা ধরেন ওনারা বলছে, জুলাই সনদ এটা তো ধরেন ওনাদেরকে ইয়ে করা হয়েছে, কি বলে, ওনাদেরকে চাপ প্রয়োগ করে ওনাদেরকে করা হয়েছে। তারপর তো তারা এটা অস্বীকার করছে। আচ্ছা জাহিদ ভাই, আমি একটা ইন্টারেস্টিং আলাপ কিন্তু তুলছে উনি। ভাই দুইজনে মিলে ধরেন দুই দিক থেকে না, আপনি আমাদেরকে কেন ডাকেন? না উনি কিন্তু একটা ইন্টারেস্টিং আলাপ তুলছে, সেটা হলো নির্বাচনকে উনি পরিবর্তন মাথার ভিতরে আমিও ঢুকতে পারি। ব্যাপারটা বুঝছেন না, আপনি ধরেন দুই দিক থেকে যদি ধরেন না, উনি কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট বলছে। আপনি ইন্টারাপ্ট করছেন, আপনি কিছু বলতে চাইলে শেষ করেন, আপনার কথা শেষ করলে বলেন, আপনারা শেষ করেন। কি আমি বললাম যে উনি একটা ইন্টারেস্টিং কথা বলছে, এটা শেষ করতে দেন ওনাকে, এটা বলতেছি। হ্যাঁ বলেন প্লিজ। না, আপনি ধরেন জুলাই সনদের যে প্রশ্ন, সনদের প্রশ্নটা তো আমি বললাম যে সনদকে যখন আপনি বলেন যে সনদ আমরা আসলে সই করতে বাধ্য হয়েছি, কেন নাইলে নির্বাচন পাচ্ছিলাম না, অথচ আরেকজন মন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়েই বলছেন যে নির্বাচনের ট্রফি তো লন্ডনে গিয়ে দিয়ে এসছে ডক্টর ইউনূস। আমরা কোনটা ধরবো, কোনটা সত্য? দুইজনই মন্ত্রী, দুইজনই পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন, কোনটা সত্য জনগণ হিসেবে আমরা বুঝবো? এই জায়গাগুলো তার মানে হচ্ছে যে পুরো জিনিসটা যেটা হয়েছে, এই মানে ঘুরে ফিরে আবার ওই ট্রাস্টের অভাব। না, ট্রাস্টের অভাব না, ঘুরে ফিরে আপনি কিছু যে করবেন না, আপনি যে কিছু করবেন না, সেটাই বারবার সামনে আসতেছে। কেন? আপনি খেয়াল করেন, যে জায়গায় সংস্কারগুলো প্রক্রিয়া শুরু হয়েছিল, যেখানে তারা কমিটমেন্টও করেছে, ধরেন এখন সংস্কার হয়ে গেছে, ধরেন পশ্চিমা এজেন্ডা এটা সেটা, অথচ আমরা 1.5 বছর ধরে শুনছি সংস্কার নাকি বিএনপি প্রথম বলেছে। ঠিক আছে, আমরা ধরে নিলাম এটা হচ্ছে বাজে এজেন্ডা, কিন্তু আপনি নিজে তো সংস্কারের একটা রূপরেখা দিয়েছিলেন 31 দফা। সেই 31 দফায় কি ছিল, ইশতেহারে কি ছিল, সেগুলো কি আপনি পালন করেছেন? সেগুলোকে আপনি মেনেছেন? একটা উদাহরণ দেই, সুপ্রিম কোর্ট সচিবালয় যেটা অলরেডি ফাংশন করছিল, আপনি এটা কেন বন্ধ করলেন? এটার কারণ কি, লজিকটা কি? লজিকটা হইতেছে, বলছে আরো ভালো আইন করবে। তার মানে অলরেডি যেটা আছে সেটা ভালো, তাহলে অলরেডি যেটা ভালো আছে সেটা আপনি কেন বাতিল করলেন? আরো ভালো আপনি করেন পরবর্তীতে, এটা বাতিল করে তো আপনি নন ফাংশনাল কেন করে দিলেন? কারণ এই জায়গাটা কিন্তু আপনি এইভাবে বললে হবে না যে আরো ভালো করে আমরা এটা করবো। আপনি নন ফাংশনাল করে যেটা করছেন, এই সচিবালয়কে নির্বাহী বিভাগের অধীনে নিয়ে গেলেন। নির্বাহী বিভাগের অধীনে নেওয়ার কারণে যেটা হলো, আপনি দেখেন যে ওই যে একটা ইবেল সিস্টেম উদ্বোধন করলো প্রধানমন্ত্রীর নেতৃত্বে। কাদের ইবেল? জজদের, লোয়ার কোর্টের। তো লোয়ার কোর্ট যদি নির্বাহী বিভাগের অধীনে থাকে, চেকস অ্যান্ড ব্যালেন্স কোত্থেকে আসবে? এই জায়গাগুলো তো ধরেন একদম বেসিক আলাপ। আর একটা জিনিস হচ্ছে কর্তৃত্ববাদ বলতে যদি আমরা মনে করি যে শুধু একজন শেখ হাসিনা থাকলে, শেখ হাসিনা থাকলে এটা জঘন্যতম রূপ হবে, এটা ঠিক আছে, কিন্তু শেখ হাসিনা বাদে অন্য সবাই থাকলে আমরা খুব ভালোভাবে চালাবো, একটা কর্তৃত্ববাদী সিস্টেম থাকবে। এইটার তর্ক পৃথিবীতে বহু আগে শেষ হয়ে গেছে। এই তর্ক আমেরিকাতে যখন কনস্টিটিউশন লেখা হচ্ছে তখন বলছে যে অনেক ভালো ভালো মানুষরা থাকবে, ম্যাডিসনের সম্ভবত ওনারা যখন লিখতেছেন, অনেক ভালো ভালো মানুষরা থাকবে, কিন্তু একটা ভালো সিস্টেম না থাকলে আপনি ভালোভাবে চালাইতে পারবেন। আমরা ভালো মানুষ দিয়ে ভালো সিস্টেম, আমরা এই আলোচনাটা শেষ করতে চাই, ভিন্ন একটা প্রসঙ্গ নিয়ে এসে খারাপ করতে পারবে না, এইটা হচ্ছে জায়গাটা। ধন্যবাদ আপনাকে। আমরা ভিন্ন একটা প্রসঙ্গে যেতে চাই, যেটা হলো আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের কয়েকটা 5টা রাজ্যে নির্বাচন হয়েছে। এর মধ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গের নির্বাচনে একটা বড় ধরনের পরিবর্তন আসছে। মমতার 15 বছরের শাসনের অবসান হয়ে এখানে বিজেপি ক্ষমতা, এবং বিজেপি দেখা যাচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যে, তারা আসামে আগেও ছিল, এবারও তারা একচেটিয়া বিজয় অর্জন করছে। তো এখানে পশ্চিমবঙ্গের পরিবর্তনটা বিশেষভাবে লক্ষণীয়। আপনি কি মনে করেন যে এই ফলাফল বাংলাদেশের জন্য কোনো ধরনের সমস্যার সৃষ্টি করবে? বাংলাদেশের জন্য ডেফিনেটলি অ্যালার্মিং, কনসার্নিং। এবং আমি একটু রেসপন্স করতে চাই যে দেখেন, এখানে একটা ইন্টারেস্টিং আলোচনা আসছে। তারা পরিবর্তন সংস্কার বলতে একটা বিপ্লবী জায়গা থেকে চিন্তা করতেছে, আর বিএনপি একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি হিসেবে তারা এটা একটা স্ট্যাবিলিটি পুনর্গঠনের প্রক্রিয়াটাকে একটা লিগ্যাল এন্টিটি আকারে চিন্তা করতেছে। এটা একটা পার্থক্য। আর একটা হলো এই
আপনার বিচার বিভাগের স্বাধীনতার ব্যাপারে বিএনপির ইশতেহারে স্পষ্ট উল্লেখ আছে, মাজদার হোসেন মামলার রায়ের আলোকে বিচার বিভাগ স্বাধীন করা হবে। এটা হইলে 90% বাস্তবায়ন হয়ে যাবে। আর সচিবালয়ের যে কথাটা আসলে, সচিবালয় প্রতিষ্ঠা হয় নাই, শুধু একটা ফলক উদ্বোধন হয়েছে, সচিবালয় ফাংশনাল ছিল না। এবং এই বিচার বিভাগ স্বাধীন সচিবালয় করার সাথে এখানে আপনার এই স্বাধীন বিচার কমিশন গঠন এবং এই ঘটনার সাথে সংবিধান সংশোধনের প্রশ্ন জড়িত। সংবিধান সংশোধনের বিষয়টা সলভ না করে এগুলো আপনি করতে পারেন না। দ্যাটস ওয়াই বিএনপি এগুলো স্থগিত করছে, একটাও বাদ দেওয়া হয় না, রহিতকরণ করা। ঠিক আছে, এখন আমরা এই ভিন্ন প্রসঙ্গ, নতুন প্রসঙ্গ যেটা পশ্চিমবঙ্গে যেটা হলো, এইটার ব্যাপারে আমরা দীর্ঘদিন সতর্ক করছিলাম। আপনি যদি অনুভূতির রাজনীতি করেন, এই যে এখানে যেমন বলা হইলো যে জামাত একটা ধর্মীয় দল হইয়া ডেমোক্রেটিক রাজনীতি করছে, নো, অনুভূতির রাজনীতি তারা বিক্রি করতেছে, তারা মুসলিম সেন্টিমেন্টের রাজনীতি করছে ইন দ্য নেম অফ ইসলাম। একইভাবে বিজেপি যেরকম হিন্দুত্ববাদের রাজনীতি করে হিন্দু সেন্টিমেন্টের নামে। হ্যাঁ, এই রাজনীতিগুলো কমন মডেল, আরএসএস, বিজেপি, হ্যাঁ, এই যে মডেলগুলো, এগুলি ক্যাডার ভিত্তিক, যারা এটার বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছে, ক্যাডার ভিত্তিক রাজনীতির বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছে। গণঅভ্যুত্থান আকাঙ্ক্ষা হলো একটা নাগরিক ভিত্তিক লিবারাল ডেমোক্রেটিক বাংলাদেশ। আপনি ফেথ ফ্রিডম দিবেন, কারো ফেথের ভিত্তিতে কাউকে বিচার করবেন না। রাষ্ট্র বিচার করবে কিসের ভিত্তিতে? তার নাগরিক, হিন্দু মুসলমান নাকি বলছে এটা জিজ্ঞেস করবে না, রাষ্ট্র জিজ্ঞেস করবে তোমার অধিকার ঠিক মতো পাও কিনা। কিন্তু এই যে চেতনা উস্কাইয়া দিয়া সমাজকে বিভক্ত, যেটা হাসিনার মডেল, ৭১ চেতনা দিয়ে করছে, একইভাবে আপনি ২৪ দিয়েও যদি করার চেষ্টা করেন, এটাও হাসিনার মডেল, এটাও আরএসএস মডেল, এটাও বিজেপি মডেল। সেই মডেল পশ্চিমবঙ্গে যেভাবে ছলে বলে কৌশলে সফলতা অর্জন করেছে, এটা দীর্ঘদিন যাবত বিজেপির এজেন্ডা ছিল। মিশন বেঙ্গল নামে একটা বই আছে, তারা টার্গেট করছিল যে কোনো মূল্যে বাংলাকে পরাজিত করতে হবে, কারণ বাংলার একটা সেকুলার আইডেন্টিটি ছিল বলে বাংলা গর্ব করতে দীর্ঘদিন, অল ইন্ডিয়ার মধ্যে। দীর্ঘদিন এখানে বামফ্রন্ট ক্ষমতায় ছিল, এক ধরনের বাঙালি সংস্কৃতির একটা ছিল, কিন্তু বাঙালি সংস্কৃতিবাদী, বামপন্থী, হ্যাঁ, এগুলো মিলাইয়া সবই একটা হিন্দুত্ববাদী রাজনীতি। যে চেতনা উস্কায় দিলে দীর্ঘদিন যাবত আপনি যদি একটা সেন্টিমেন্টেড নার্সিং করেন, তখন কিন্তু জনগণকে একটা আফিমে পরিণত করে, ডাইভার্ট করে, মেনোবারিং করে, মেনুপুলেট করে সর্বনাশ করে ফেলা যায়। আজকে দেখেন পশ্চিমবঙ্গে বাড়ি বাড়ি হামলা শুরু হয়ে গেছে, হ্যাঁ, অনেক খবর আসতেছে, এবং পশ্চিমবঙ্গে পার্মানেন্টলি একটা দাঙ্গার শহরে পরিণত হইল। পশ্চিমবঙ্গে মুসলমানরা অনেক স্বাধীন চেতা, মুসলমানরা দীর্ঘদিন অনেক সংখ্যায়, এবং তারা খুবই পাওয়ারফুল অবস্থায় ছিল, মেয়র ছিল, ফিরাদ হাকিমের মতো লোক মেয়র ছিল দীর্ঘদিন কলকাতায়। ফলে এখন বিজেপি তার হিন্দুত্ববাদী ইমোশনের জায়গা থেকে যখন তার সাথে লাগে, এটা একটা পার্মানেন্ট একটা দাঙ্গা হাঙ্গামার মধ্যে ঢুকে গেল। বাংলাদেশ ডেফিনেটলি পড়বে, কারণ বাংলাদেশ এখানে একই মডেল, চেতনা উস্কাই দেওয়া রাজনীতি করার চেষ্টা করে, একটা সেকুলার ডানপন্থাকে এখানে লিবারালিজমের, যে ট্রাম্প নরেন্দ্র মোদী যে মডেল, এটা গ্লোবাল ডানপন্থা, এটাকে নর্মালাইজ করার চেষ্টা করা হচ্ছে, এবং এটা কারা করছে? তথাকথিত বুদ্ধিজীবীরা করছে। এটা ডেঞ্জারাস ফেনোমেনা, ডেঞ্জারাস ফেনোমেনা। আপনি কি মনে করেন যে পশ্চিমবঙ্গের এই ফলাফল আমাদের বাংলাদেশের রাজনীতিতে কি প্রভাব ফেলতে পারে? আমাদের জন্য এটা কি কোনো উদ্বেগের কারণ? না, একটা উদ্বেগ তো অবশ্যই। উদ্বেগ তো ধরেন এই পশ্চিমবঙ্গের এই যে বিজেপির উত্থান, পশ্চিমবঙ্গে বিশেষত বিজেপির যে উত্থান, এটার পেছনে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দিল্লির পরাজয়, এটার একটা বড় প্রভাবকের ভূমিকা রেখেছে। তো পশ্চিমবঙ্গে এই উত্থান হচ্ছে এটার গণঅভ্যুত্থানের কাউন্টার। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দিল্লির পরাজয় হয়েছে। আপনি খেয়াল করেন কোন ফিগারগুলো জিততেছে, কারা জিততেছে। এই যে ধরেন এই শুভেন্দু ধরেন নির্বাচনের দিনও, মানে ও এত অ্যাডামেন্ট, নির্বাচনের দিনও বাংলাদেশি ধর বলে তাকে দৌড়াতে হচ্ছে মিডিয়ার সামনে, এবং পুরো পুলিশ প্রোটেকশন নিয়ে, পুলিশ এবং ওইখানকার বিশেষ বাহিনীগুলোর প্রোটেকশন নিয়ে সে একা বাংলাদেশি ধর বলে দৌড়াচ্ছে, সামনে কোনো লোক নেই। তার মানে মিডিয়ার মাধ্যমে জনগণকে উস্কে দিতে হচ্ছে যে এখানে বাংলাদেশি একটা ইস্যু। মানে এই যে বাংলাদেশিটা কি, বাংলাদেশিটা হচ্ছে যে বাংলাদেশি হচ্ছে গিয়া আলাদা একটা বর্গ, আওয়ামী লীগ আলাদা একটা বর্গ। এইটা কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগের লোকজনরা খুশি হচ্ছে, আওয়ামী লীগের পলাতক ধরেন খুনিগুলো যে এই শুভেন্দুকে পুষ্পস্তবক দিচ্ছে, এটা বোঝা গেছে যে একদম এদের রাজনীতিটা একদম একই লাইনে, আওয়ামী লীগের রাজনীতি এবং বিজেপির রাজনীতিটা একই লাইনে, এটা বোঝা গেছে। তো এইটার মধ্য দিয়ে প্রভাব বেসিক্যালি পশ্চিমবঙ্গে কারা মানে ক্ষমতায় আসতেছে না আসতেছে, এটা আমাদের জন্য ইস্যু হওয়ার কথা না। কিন্তু যেটা হবে যে এইখানে ওরা আরো বেশি মুসলমান ঘৃণা
এবং হচ্ছে বাংলাদেশি ঘৃণার নামে তাদের ওরা তো একটা ঘৃণার চাষাবাদের রাজনীতি করে। আবার পুরসিনের সংখ্যাও তো প্রকাশ এই করা সে- হয়েছে এবং সেটা তো আজকে তো already আমাদের ইতিমধ্যে তারা স্বরাষ্ট্রমন্ত্রী করছে। নিয়ে কথা বলেছেন। ইতিমধ্যে তারা প্রচুর পুশিং করার চেষ্টা করেছে, প্রচুর সম্ভবত 4000-এর মতো পুশিং করছে গত 1.5 বছরে, এবং আরো করবে। এবং এই তিস্তা সহ অন্যান্য যত ইস্যু আছে, আনসলভ ইস্যুগুলো আছে, সেইগুলোকে তারা আরো ব্যাপকভাবে কি বলে যে মিসইউজ করার চেষ্টা করবে। এবং বাংলা দখল হওয়া মানে এখন মোটামুটি ওরা এইভাবে দেখতে পারে যে আচ্ছা বাংলাদেশকে চারদিক থেকে ঘিরে ফেলছি, মানে এই ধরনের একটা ব্যাপার দেখতে পারে। এমনিতে একটা জিনিস আমাদের খেয়াল রাখা দরকার, সেটা হচ্ছে যে বিজেপির যে মডেল, বিজেপির এই আঞ্চলিক রাজনীতিতে বিজেপির যে মডেল, আঞ্চলিক রাজনীতিতে আপনি যদি পুরো অঞ্চলের ম্যাপের উপরে তাকান, তাহলে বাংলাদেশ হচ্ছে এমন একটা জায়গা, বাংলাদেশকে যদি চারদিক থেকে ঘিরে ফেলতে পারে তাহলে বিজেপির জায়নবাদী রাজনীতি সফল হয়। বিজেপির জায়নবাদী রাজনীতির ভেতরে এই ব্যাপারটা আছে যে এই বাংলাদেশ হচ্ছে গিয়া ধরেন দক্ষিণ এশিয়ার গাজা, বাংলাদেশকে চতুর্দিক থেকে কাঁটাতারের বেড়া দিয়ে, গাজার ব্যাপারটা আপনি যদি খেয়াল করেন, চতুর্দিক থেকে কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা থাকবে, এইটার সমস্ত কিছু নিয়ন্ত্রণ আমরা রাখবো। এই নিয়ন্ত্রণ রাখার জন্য কখনো আওয়ামী লীগকে ব্যবহার করব, কখনো ডিপ স্টেট ব্যবহার করব, কখনো অন্য জিনিসকে ব্যবহার করব, ব্যবহার করে কিংবা এগুলোর উপরে নিয়ন্ত্রণ নিব এবং ওকে পানি দিব না, ওকে বর্ডারে মানুষ মারবো, ওর বাণিজ্যের উপরে নিয়ন্ত্রণ নিব, আবার চাইলে প্রয়োজন হলেও ল্যান্ড ব্যবহার করব, কিন্তু এখানকার মানুষের কোনো দায় দায়িত্ব আমি নিব না। এই মডেলটা হচ্ছে গাজা মডেল। তো এই মডেলটা দীর্ঘদিন ধরে কিন্তু তারা এই চেষ্টা কাজটা করছে এবং দীর্ঘদিন ধরে চেষ্টা করছে। এর মধ্যে আরেক স্টেপ এগুলো। এখন এই ইতিমধ্যে ধরেন অনেক বড় বড় কথা আমরা শুনতেছি। আজকেও বিক্রম মিস্ত্রি সাংবাদিকদেরকে বলছে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা, বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের চেষ্টার মধ্যে যতগুলো লিস্ট আছে, আমরা যদি লিস্ট করি, আমাদের প্রায়োরিটি লিস্ট অন্তত 10টা জিনিস আছে যে এই জিনিস ইন্ডিয়াকে কিংবা দিল্লিকে এসে বলতে হবে যে এই কাজ আমরা করব, পানি দিব, আমার বাণিজ্যের উপরে বাণিজ্যের সমতা লাগবে, আমার বর্ডার যে বর্ডার কিলিং বন্ধ করতে হবে, এই ধরনের অনেকগুলো লিস্ট আছে। এই লিস্টের উপরে 1 থেকে 10 যদি লিস্ট করি, লিস্টের উপরে 1-এর ক হিসেবে দাঁড়াইছে শেখ হাসিনাকে কবে সে ফেরত দিবে। এই প্রশ্নটা প্রধান কথা বলেনি তারা, বলেনি। এবং এই প্রশ্নে আবার ইন্ডিয়াতে বিশেষত দিল্লিতে দেখা যায় যে তথাকথিত সেকুলার এবং হিন্দুত্ববাদীরা সবাই এক হয়ে যায়। এই প্রশ্নে আবার এক হয়ে যায়, মানে বাংলাদেশ প্রশ্নে কিন্তু ধরেন প্রায় পুরো ইন্ডিয়া একরকম থাকে, কেউ কেউ একটু আলাদা রাখে। মমতা ধরেন হয়তো আলাদা একটু রাখতো, কিন্তু দিল্লিতে ধরেন এই ব্যাপারটা আছে। দিল্লি আর কলকাতাকে আলাদা করে দেখতে হবে, এটা কিন্তু দুইটা এক জিনিস না। দিল্লি এবং কলকাতা আলাদা দুইটা এন্টিটি, আলাদা দুইটা ব্যাপার। তো এখন এটার প্রভাব আছে। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এই যে প্রভাব, এই প্রভাব আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দল সহ সমাজের যত অংশ আছে সবাইকে এটা ভালোভাবে বুঝতে হবে। এবং আমি বারবার এই কথাটা বলি যখনই সুযোগ পাই, যে আমাদের প্রত্যেকের, যারা আমরা এখানে বাংলাদেশপন্থী রাজনীতি করি, বাংলাদেশকে যারা সামনে নিয়ে রাজনীতিটা করতে চাই, তাদের প্রত্যেকে অন দিল্লি কোশ্চেনে নিজেদের অবস্থান নিতে হবে। দিল্লি কোশ্চেনটা আমরা কিভাবে ডিল করব, হোয়াট ইজ মাই দিল্লি কোশ্চেন, এটা খুব গুরুত্বপূর্ণ। অন দিল্লি কোশ্চেন দেখবেন আপনি যে এই ইদানিংকালে গত 70 দশকের পর থেকে পৃথিবীব্যাপী অন প্যালেস্টাইন কোশ্চেন নামে অনেকের অবস্থান ছিল। তো বাংলাদেশে প্রত্যেককে অন দিল্লি কোশ্চেনে পজিশন নিতে হবে, ওই পজিশনের উপরে বাংলাদেশ চলবে। তো সেই পজিশনের উপরে চলতে গিয়ে দিল্লির সাথে কি সম্পর্ক আমাদের হবে এবং কিভাবে আমরা সম্পর্ক মেনটেন করব, এটা কোনো ব্যক্তি কিংবা দল কিংবা গোষ্ঠীর নয়, এটা আমাদের ন্যাশনাল ইস্যু, এটা আমাদের ন্যাশনাল ইস্যু, সেই জায়গায় নিয়ে যেতে হবে। এবং আমি মনে করি সরকারের, এখন যারা সরকারে আছে তাদেরই এটা দায়িত্ব, ডায়ালগ ওপেন করতে পারে, ডায়ালগ ওপেন করে সবাইকে বলতে পারে যে দিল্লি কোশ্চেন আমরা কিভাবে ডিল করব। কারণ আপনার একমাত্র পররাষ্ট্র নীতির ইস্যু হচ্ছে দিল্লি ইস্যু, বাকিগুলো আপনার জন্য সেকেন্ডারি। বাকি যে পররাষ্ট্রগুলো গুরুত্ব দিয়ে, কিন্তু এখানে আবার দেখবেন যে সবসময় দিল্লি কোশ্চেনকে সেকেন্ডারি করা হয়। আপনার তথাকথিত পশ্চিমা কোশ্চেন কখনো আসে, চায়না কোশ্চেন আসে, অমুক কোশ্চেন আসে, কিন্তু দিল্লি কোশ্চেন সবসময় সেকেন্ডারি। কেন? কারণ এইখানকার ন্যারেটিভ এবং ইন্ডাস্ট্রি, মিডিয়া, বুদ্ধিজীবীরা যারা নিয়ন্ত্রণ করে তাদের একটা বড় অংশ হচ্ছে মাঝে মাঝে দিল্লিতে ঘুরতে যায়, মাঝে মাঝে কলকাতায় ঘুরতে যায়, মাঝে মাঝে বেঙ্গালোরে ঘুরতে যায়। আমি ওই জায়গাগুলোতে ঘুরতে যাওয়া খারাপ বলছি না, ব্যাপারটা হচ্ছে যে ওইখানে যাওয়ার মধ্য দিয়ে ওরা মনে করে যে এটা হচ্ছে দিল্লির একটা কলোনি। এটা দিল্লির কলোনি না, এটা একটা স্বাধীন সার্বভৌম ভূখণ্ড। এই সার্বভৌমত্বের প্রশ্নে দিল্লি কোশ্চেনে আমাদের অবস্থান কি হবে, ওইটা হচ্ছে আমাদের জন্য। আমি অ্যাড করব এই কথাটাকে, আমি বলি যে ভারত প্রশ্নে আমাদের একটা জাতীয় নীতি লাগবে। হ্যাঁ, আমরা এদের সমস্ত কিছু যেগুলো বলা হলো, বাণিজ্য, অর্থনৈতিক ঘাটতি, বর্ডার কিলিং এবং আমাদের সাথে পানির হিসেবে, এগুলোর ব্যাপারে একটা পজিশন পেপার থাকবে, কিতাবুল মুকাদ্দাস, যেই আসুক ক্ষমতা ধরাই দিবে এটা, যে আমার জনগণের ডিমান্ড হলো তোমার সাথে এগুলো এই আলোকে সম্পর্ক হবে।
এবং আরেকটা জিনিস হলো বন্ধু রাষ্ট্র বলে কোনো রাষ্ট্র নেই, স্টেট অফ এক্সেপশন। হ্যাঁ, যেটা একটা রাষ্ট্র যে আলাদা হয়, স্বাধীন সার্বভৌম হয়, কেন হয়? এনিমি পারসেপশনের উপর ভিত্তি করে। অপরাপর সমস্ত রাষ্ট্রই আমার শত্রু, এজন্যই আমি আমার মিলিটারি শক্তিশালী করি, এজন্যই আমি আমার সার্বভৌমত্ব ক্লেম করার জন্য আমি আমার অফকোর্স জনগণের মধ্যে এই গণসার্বভৌমত্বের ধারণার জন্মদান করি, তাই না? কিন্তু আমাদের শেখানো হয়েছে কি বন্ধু রাষ্ট্র। নো, আমি তাই বলে বলতেছি না যে কালকে মারামারি শুরু করে দিবে একটা আরেকটা রাষ্ট্রের সাথে। নো, কেউ মারামারি করে না, কিন্তু অপর রাষ্ট্রকে থ্রেট মনে করে একটা রাষ্ট্র আলাদা হয়, ইন্ডিপেন্ডেন্ট হয়, স্বাধীন হয়। এটাই সার্বভৌমত্বের বেসিক প্রিন্সিপাল। কিন্তু আমাদের এই জন্য আমাদের নতুন জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজি, বাংলাদেশি যে আমাদের সিভিলাইজেশন আইডেন্টিটি, এই আইডেন্টিটির আলোকে নতুন করে এস্টাবলিশ করতে হবে। এটা 5 তারিখের পরে গণঅভ্যুত্থানের একটা বড় টাস্ক। এটি নিয়ে আমরা কথাবার্তা বলতেছি। আশা করি রাজনৈতিক দল যে দলই আসুক এই ব্যাপারগুলোকে আগায় নেবে এবং বাংলাদেশ পন্থাকে মূলধারা করার জন্য আমাদের যে জাতীয় যে নীতিমালা এবং সার্বভৌমত্বের ব্যাপারে যে নতুন যে আমাদের যে ধারণা, হ্যাঁ, এবং এই যে গণসার্বভৌমত্বের যে ধারণা, এবং আমরা যেটাকে বলতেছি যে ফাউন্ডেশন অফ জিও পলিটিক্স, এটা চেঞ্জ করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব রেজাউল করিম রনি এবং ফরিদুল হক, আপনাদের দুইজনকে আজকের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা অতিথিদের বক্তব্য শুনলেন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।